হাসিনা ইচ্ছা করেছিল আজীবন ক্ষমতা চালাবে, ইসলামপন্থী দল ব্যক্তিকে নিষিদ্ধ করবে, জামাত শিবির নিষিদ্ধ করবে, কিন্তু আল্লাহ তাআলা হাসিনার ইচ্ছা পূরণ করতে দেয় নাই। সেই হাসিনা পতনের 4 দিন আগে জামাত শিবিরকে নিষিদ্ধ করলো, মাত্র 4 দিনের মধ্যে আল্লাহ তাআলা হাসিনাকে নিষিদ্ধ করলেন, জামাত শিবিরকে মর্যাদার আসনে উন্নীত করে দিলেন। আলহামদুলিল্লাহ। যেখানকার মাল সেখানেই চলে গেল। কোন জায়গার মাল? দিল্লির মাল দিল্লি চলে গেল। ওখানে গিয়ে উনি শান্তিতে আছে? অশান্তির আগুনে জ্বলছে আর ষড়যন্ত্র করছে, উস্কানিমূলক কথা বলছে, উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের দোসররা প্রশাসনের রন্ধে রন্ধে যারা ঘাপটি মেরে বসে আছে তাদেরকে দিয়ে এখানে আবার নৈরাজ্য ষড়যন্ত্র করে দেশকে আবার অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে হাসিনা উস্কানির কারণে এখানে অরাজকতা হচ্ছে, যেখানে সেখানে হামলা আক্রমণ হচ্ছে, ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে উঠছে, সামাল দেওয়া যাচ্ছে না, নিয়ন্ত্রণ করেন ভারতকে যখন বলা হলো, দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার নুরুল ইসলামকে ডেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হলো হাসিনার এই বক্তব্য বইটার জন্য ভারত দায়ী নয়, ভারত এর সাথে কোনো সম্পর্ক নাই। আমরা এই কথার নিন্দা জানাই। আপনার মিডিয়া, আপনার প্রযুক্তি ব্যবহার করে তিনি বক্তব্য দিচ্ছেন, তাহলে কেন আপনি দায়ী হবেন না? আপনি এই কথা প্রত্যাহার করবেন এবং ওখানে বসে আমাদের অখণ্ডতা, আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা, আমাদের আভ্যন্তরীণ রাজনীতি সম্পর্কে একজন খুনের মাস্টারমাইন্ড মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল থেকে যার বিরুদ্ধে ইন্টারপোলে ওয়ারেন্ট জারি করা হয়েছে এমন একজন অপরাধীকে আপনি আশ্রয় দিয়ে দেশকে ওই নৈরাজ্যকার করার কাজে আপনি তাকে সাহায্য করতে পারেন না। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, 35টির মতো জেলা এবং তার বেশি জায়গায় যে সমস্ত ঘটনা ঘটেছে আমাদেরকে শান্ত থাকতে হবে। এইসব বিশৃঙ্খলা সৃষ্টিকারী তৎপরতা থেকে বিরত থেকে আমাদের নজর দেওয়া উচিত। যে খুনি উস্কানিতে বাংলাদেশ এখন অস্থির হয়ে উঠছে, ওই খুনির মাস্টারমাইন্ড সহ এই 15 বছরে যারা লুটপাট করেছে, খুন করেছে, গুম করেছে, দুর্নীতি করেছে, চুরি করে পালিয়ে গিয়েছে, ট্রাইব্যুনালে তাদের বিচারের দাবিতে মুখর হওয়া উচিত। আমরা বলি নির্বাচন তো দিতে হবে, কিন্তু নির্বাচনের আগে নিরপেক্ষ, অবাধ, একটা ক্রেডিবল, একটা পার্টিসিপেটরি, একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নিরপেক্ষ যে প্রশাসন প্রয়োজন। 15 বছর ধরে প্রশাসনে যে জঞ্জাল জমে আছে, দলবাজ, দুর্নীতিবাজ, এইসব দোষরদেরকে ঝেঁটিয়ে প্রশাসনকে পরিচ্ছন্ন পরিষ্কার করতে হবে। এরা ক্ষমতায় থাকলে নির্বাচন নিরপেক্ষ হবে না? হবে। অনেকে বলেন সংস্কার দরকার নাই। কেন দরকার নাই রে বাবা? 14, 18, 24-এ কি ভোট আপনারা দিতে পেরেছেন? নির্বাচনী প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, সাংবিধানের কিছু বিধিবিধান, এই সব রাষ্ট্রের কিছু অর্গান যা নির্বাচনী প্রক্রিয়ার সাথে ইনভলভ, এই সব ন্যূনতম সংস্কার আগে করতে হবে, পরিবর্তন করতে হবে, তাহলেই নিরপেক্ষ নির্বাচন হবে। আর নির্বাচনের আগে মানবতা বিরোধী অপরাধে এইসব আওয়ামী ফ্যাসিবাদী খুনি হত্যাকারীদের বিচার ট্রাইব্যুনালে দৃশ্যমান হতে হবে, তারপর নির্বাচন হবে। শহীদদের রক্তের ঋণ দায় শোধ করার জন্য নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন আমাদের শহীদরা দেখেছিল, আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির, যিনি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত, সবচেয়ে নন্দিত মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান, তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। তিনি বলেছেন ফ্যাসিবাদের রাজনৈতিক মৃত্যু নিশ্চিত করতে গেলে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে ছিলাম তাদের মধ্যে কমন ইস্যুগুলোতে একটি জাতীয় ঐক্য তৈরি করে আবার নির্বাচনের লক্ষ্যে এই অন্তর্বর্তীকালীন এই রাজনৈতিক সরকারকে সহযোগিতা করে আমাদের একটা জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করতে হবে। আমরা তাড়াহুড়োর পক্ষে নই, কি বলেন ঠিক কিনা? আমরা ডক্টর প্রফেসর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলতে চাই, আপনি নির্বাচনের জন্য যে সম্ভাব্য একটা ডেডলাইন আইডিয়া দিয়েছেন, একবার আপনি বলেছেন এই বছরের ডিসেম্বরের মধ্যে হতে পারে, আবার বলেছেন আগামী বছরের অর্ধাংশের মধ্যে হতে পারে। ঠিক আছে, আপনার দেওয়া
এই ডেডলাইনের মধ্যে সংস্কার সম্পন্ন করুন, খুনিদের বিচার নিশ্চিত করুন, তারপর নির্বাচনের ডেডলাইন আপনি ঘোষণা করুন।